যে কোনো আরবান লোকাল বডি, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, নোটিফাইড অথরিটি হোক, তাদের কাজই হলো যে মানুষকে পৌর পরিষেবা দেওয়া। পৌর পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানীয় জল, সাফাই, রাস্তাঘাট, নর্মদা, আলো, এরপরে আরও অনেক তো বিভিন্ন কাজ থাকে সেগুলো করা, কিন্তু প্রাইমারি কাজ হলো এটা করতেই হবে। আসানসোল পৌর নিগম প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থ আছেই, সেটা তো আপনারা নিজের চোখেই দেখছেন। মূলত যেটা নিয়ে আজকে আমরা আসানসোল পৌর নিগমের যে কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো পানীয় জলের সমস্যা আসানসোলে। আমিও 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। 5 বছরে পুরো আসানসোল, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবণী বাদ দিয়ে যে কোনো পৌর এলাকায় 5 বছরে একদিন দেখাতে পারবেন না যে পানীয় জলের জন্য কোথাও রোড ব্লক হয়েছে, কোথাও অবস্থান হয়েছে, কোথাও বিক্ষোভ হয়েছে, বা আসানসোল পৌর নিগমে মানুষ এসে ডেপুটেশন দিচ্ছে যে আমার এলাকায় জল কেন পাচ্ছি না। কিন্তু এই নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রত্যেক দিনই দেখবেন, যে কোনো অঞ্চলে আপনি যান, 10টা মানুষের সঙ্গে কথা বলবেন, দেখবেন 6 জন বলছে পানীয় জল ঠিকভাবে পাচ্ছি না। অথচ পানীয় জলের যে সিস্টেম আগে ছিল সেটাও আছে, সে আধিকারিকরাও আছে, সে স্টাফরাও আছে। আমার সময় আমরুট 1 এর অর্থ আমরা পেয়েছিলাম, আমরুট 2 এর অর্থ চলে এসেছে অলরেডি, আমরা ডিপিআর রেডি করে দিয়ে চলে গেছিলাম। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে 1 থেকে 50টা ওয়ার্ড যেটা ছিল, সেখানে যেন 24 ঘন্টা মানুষ পানীয় জল পায় তারও একটা স্কিম নেওয়া হয়েছিল, সেটাও 90% কমপ্লিট হয়ে গেছিল। আরটিআইতে 2 বছর আগে কর্পোরেশন জানিয়েছিল যে আর সামান্য কাজ বাকি আছে, সেটা হলেই বাস হয়ে যাবে, 24 ঘন্টা মানুষ জল পাবে। 24 ঘন্টা তো দূরের যাক, যে টাইমে মানুষ জল পেত আগে সেটাও প্রায় বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কর্পোরেশনে বসে কখনো 7 টাকা রেট হবে, কখনো 9 টাকা হবে, আবার 7 টাকা করা হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। 7 টাকা হোক, 9 টাকা হোক, যেটাই হোক, আগে জলটা দেবেন, তারপর তো জলটা দিতে পারছেন না কেন? প্রথম বছর হয়তো আমরা ভেবেছিলাম যে হয়তো যারা আছে তারা হয়তো বুঝতে একটু সময় লাগছে, কেননা এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে যদি মানুষকে জল দিতে হয়, তার প্রস্তুতি আপনাকে স্টার্ট করতে হয় নভেম্বর, ডিসেম্বর থেকে। বিভিন্ন পাইপ লাইনে যে চোখ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মোটরে যে বালি ঢুকে যায় তার কাজ, নদীতে কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো শীতকালে স্টার্ট করে দিতে হয়, যাতে গ্রীষ্মকালে মানুষকে জল দেওয়া যায়। প্রথম বছর হয়তো তারা জানতেন না, হয়তো ভুলবশত করতে পারেননি, শীতকালে হয়তো গ্রীষ্মকালে মানুষ কষ্ট পেল। কিন্তু তারপরে ওই তৃতীয় বছর একবার মানুষ হয়তো ভুল করলো, জানতো না, ভুল হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর এটা কেন হবে? তার মানে জানার পরেও করার সদিচ্ছা নেই বা করার যোগ্যতা নেই। এখন যখন পানীয় জলের অভাব বিভিন্ন অঞ্চলে, তখন এই মোটর চেঞ্জ হবে, ওই মোটর চেঞ্জ হবে, এখানে এই হবে, ওইখানে। এখন মে মাসে হবে, জুন মাসে হবে, এটা জুলাই মাসে হবে, এটা ডিসেম্বরে করা উচিত ছিল, কেন করলেন না? নির্বাচন তো মে মাসে ছিল, ডিসেম্বরে তো নির্বাচন ছিল না, নভেম্বরে তো ছিল না। এবং উদ্ভট সব কারণ দেখানো হচ্ছে। লোডশেডিং এর কারণে আমরা জল দিতে পারছি না। আরে লোডশেডিং এর ইফেক্ট যাতে না পড়ে সেই জন্য ইন্ডিয়া পাওয়ার লিমিটেড থেকে আমরা অলরেডি একটা আলাদা সেপারেট ডেডিকেটেড লাইন আমি ব্যবস্থা করে দিয়ে চলে গেছিলাম, খালি কানেকশন চার্জে দিলেই কানেকশন হয়ে যাবে। ওটা এই কারণে করা হয়েছিল যে এই যে পাওয়ার শাটডাউন যদি হয়েও যায়, জল প্রকল্পের জন্য আলাদা পাওয়ার থাকলে 24 ঘন্টা পাওয়ার সেখানে থাকবে, লোডশেডিং হলেও পানীয় জলের উপর তার কোনো ইফেক্ট হবে না। সেটা কানেকশনটা নিলেন না কেন এখন পর্যন্ত? সব কাজ হয়ে বসে আছে। এবং কখনো কখনো বলা হচ্ছে যে নদীতে জল নেই। আচ্ছা, নদীতে কি উপরের সারফেস ওয়াটার থেকে কি জল আসে নাকি? নদীতে যে জল আমরা যে জলটা আনি সেটা বালির ভেতর থেকে জলটা টেনে নিয়ে আসা হয়। কাকে বোকা বানাচ্ছেন এরা? নিজেরাও কিছু জানেন না, না ইঞ্জিনিয়াররা ওদেরকে বোকা বানাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বলছে নদীতে জল নেই, নদীর জলের উপর ভরসা করি। নদীর সারফেস ওয়াটার দিয়ে কি আমরা দিই নাকি কাউকে? 200 ফিট 300 ফিট নিচে থেকে জল তোলা হয়, এবং সেটাই পাইপটা খুলে আগে থেকে 6 মাস আগে থেকে তার কাজ করতে হয়। তো সেটা না করে
এখন বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। ফ্ল্যাটগুলো তো আপনি দেখবেন যে বিভিন্ন ফ্ল্যাটে আমরা একটা মিটার বসিয়ে দিয়েছিলাম যে মানুষের কাছে ফ্ল্যাট থেকে পয়সা নেবেন আর এই এতটা জল আপনাকে দিতে হবে। যে কোনো ফ্ল্যাটে আপনি চলে যান আসানসোলে, ফ্ল্যাটের লোকেরা জল কিনে কিনে খাচ্ছে, কিনেও জল পাচ্ছে না। আমি মানে ভেবেছিলাম বলবো না, কিন্তু 3-4 মাস হয়ে গেল এখন বলতে হচ্ছে। আমি নিজের এই ফ্ল্যাটে যেখানে আমি থাকি, আমি নিজে জল কিনেছি 4, 8, এই শুধু গ্রীষ্মকালে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ট্যাঙ্কার জল, মানে ওই 1600 টাকা করে, যেটা সবচেয়ে বড় ট্যাঙ্কার। 19 ট্যাঙ্কার জল 1600 টাকা করে আমি নিজে কিনেছি লাস্ট 3 মাসে। এটা গোটা বছর আরো চলবে, মানে প্রায় 30-35 হাজার টাকার জল এখন পর্যন্ত 3 মাসে আমি নিজে কিনেছি। 1 বছর যদি কিনতে হয় তাহলে 1 বছর প্রায় 1 লক্ষ টাকার জল আমাকে কিনতে হবে। এটা তো তাহলে কেন জল প্রকল্প কিসের জন্য? তাহলে এই ট্যাক্স আমরা দিচ্ছি, প্রপার্টি ট্যাক্স দিচ্ছি কিসের জন্য? এটা তো লুকানো ব্যাপার না, প্রত্যেকটা রসিদ আপনাদেরকে দিয়ে দেবো কপি। আমি ভেবেছিলাম এটা বলবো না, কিন্তু এরা বাধ্য করছে বলতে। কোনোদিন কল্পনাও কেউ ভাবেনি যে এরকম ফ্ল্যাটে আমাদেরকে ট্যাঙ্কারে করে জল কিনে পরে যে ফ্ল্যাটে কানেকশন নেই তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের বৈধ কানেকশন আছে প্রত্যেক মাসে জলের জন্য পয়সা দিচ্ছে, তারপরেও প্রত্যেক মাসে 3000-4000 টাকা জল কিনে পরে খেতে হচ্ছে। 10,000 টাকা, প্রায় 10,000 টাকা জল কিনে করে খেতে হচ্ছে। অন্যান্য জায়গায় কি হচ্ছে আপনি দেখছেন। যখন বিক্ষোভ হচ্ছে তখন কোনো রেসপন্সিবল কর্পোরেশনের লোকেরা সেখানে যাচ্ছেন না, ইঞ্জিনিয়াররা মার খাচ্ছে। আমি বলছি যে ইঞ্জিনিয়ারকে গায়ে হাত দেওয়ার সাহস দেখাচ্ছে কি করে একটা অঞ্চলের মানুষ? তার মানে সে অঞ্চলে কাউন্সিলর যারা আছে তাদের ওই অঞ্চলের মানুষের উপর কন্ট্রোল নেই। কাউন্সিলরদের নাম আসানসোলের মানুষ জানে না। এখন যদি বলা হয় আগের বোর্ডের কাউন্সিলরদের যদি বাদ দিয়ে দেন, নতুন যারা কাউন্সিলর হয়েছে যে কোনো লোককে যদি বলা হয় যে আপনি 20টা কাউন্সিলর, নতুন কাউন্সিলর নাম বলুন তো, কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? কাউন্সিলরকে মানুষ চিনে কি করে? কাউন্সিলর যখন অঞ্চলে গিয়ে কাজ করবে, ডেভেলপমেন্ট করবে, মানুষ চিনবে। বেচারা ওদের ইচ্ছা আছে, কিন্তু ওরা ডেভেলপমেন্ট করতেই পারছে না। তো তাদেরকে তো অর্থ বরাদ্দ করা হচ্ছে না। তারা যে কাজগুলো বলছে কর্পোরেশন, সে কাজগুলো তো করা হচ্ছে না। ন্যাচারালি মানুষ তাদেরকে চিনেই না, জানেই না। এই সিস্টেমে যদি চলতে থাকে তাহলে আসানসোলে কিন্তু আগামী দিনে ললেসনেস চলে আসবে। এবং এর মূল কারণই হলো শুধুমাত্র নিজের লোকজন যারা আছে, নিজের পরিচিত লোক আছে, তাদেরকে বিভিন্ন জল সংক্রান্ত টেন্ডার পাইয়ে দেব। সে কাজ জানুক না জানুক, তার অতীত কি ইতিহাস আছে, অতীতে সে কখনো জলের কাজ করেছে না করেছে, দল দেখতে নেই, দল দেখতে নেই। আমি যখন এসেছিলাম তার আগে সমস্ত জলের কাজ সিপিএম এর লোকেরা করতো, সমস্ত কন্ট্রাক্টর সিপিএম করতো। একজনকে আমরা সরাইনি, কারণ আমরা জানতাম যে 20 বছর ধরে ওরাই করে আসছে। আজকে যদি ওদেরকে সরিয়ে দেন, অন্য কেউ যদি আসে, সে ওই কাজটা জানে না। কিন্তু এখন প্রথম ওদের ছিল না, লোকগুলো যারা আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমাদের অধিকার, তোমরা সরাতে পারো। তো যাদেরকে নতুন হলে তাদেরকে দিয়ে কাজটা করাও। যে সিভিল কন্ট্রাক্টর করতো তাকে দিয়ে জলের কাজ করাচ্ছে। যে সারা জীবন বিল্ডিং তৈরি করলো তাকে বলছে আপনি জলের কাজ করুন, এই নিন জলের কাজ। সেও নিয়ে নিয়েছে, জানাই না জল কিভাবে করতে হবে না করতে। এবং ভুগতে হচ্ছে কাকে? আসানসোলের মানুষকে। আমি তো বলছি যে মিনারেল ওয়াটার কিনে খাওয়া এখন সস্তা হয়ে গেছে। কর্পোরেশনের কাছ থেকে যেভাবে জল কিনতে হচ্ছে তার চেয়ে অনেক সস্তা মিনারেল ওয়াটার কিনে খাওয়া। এই আসানসোলের স্বপ্ন তো আমরা দেখিনি। আরেকবার আপনাদের মাধ্যমে আমি পৌর নিগমে যারা আছে তাদেরকে বলবো, কর্পোরেশনের আগে যারা বোর্ডে যারা ছিল, আমি বলছি না, আমাদেরকে বলছি না, তোমাদের দলের আগের বোর্ডে যারা ছিল তাদেরকে ডাকুন। আপনারা যদি না বুঝতে পারছেন তাদের কাছে সুপরামর্শ নিন। আসানসোলে অনেক গুণী ব্যক্তি আছেন, কাউন্সিলরের বাদেও অনেক গুণী ব্যক্তিরা আছেন যাদের জল নিয়ে অনেক আইডিয়া আছে। আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলতাম যারা অতীতে, দিলীপ চক্রবর্তী ছিলেন সিপিএম এর কাউন্সিলর, আমরা আলাদা করে ওনাকে নিয়ে বসতাম, দিলীপদা কি করলে ভালো হয়। বোর্ড মিটিং উনি লড়াই করতেন, কিন্তু একান্ত যখন বসতাম উনি সাজেশন দিতেন যে এই কাজটা করলে ভালো হয়, এটা করো, ওটা করো, ওটা করো, এটা করলে। বিভিন্ন লোকের সাজেশন নিতে হয়। শুধু নিজে বলে যাব আর কারো শুনবো না,
এমন দেখাচ্ছে সবাই খুব ব্যস্ত আছে, খুব ব্যস্ত। কিসে ব্যস্ত ভাই? মানুষের কথা শোনার সুযোগ নেই, সময় পাচ্ছেন না আপনারা, এবং ভাবছেন যে মানুষ ভয়ে কিছু বলছে না বলে সবাই খুব খুশি আছে। ভোট যখন আসবে তখন ভোট হতে দেবেন না, লুট করে নিয়ে নেবেন, আর তারপর কর্পোরেশন চালাতে পারবেন না। আমি আরেকবার আপনাদের মাধ্যমে আসানসোল পৌর নিগমে যারা আছে তাদেরকে বলছি যে এটা দিস ইজ টু মাচ, আর কিন্তু টলারেট করা সম্ভব হচ্ছে না জনগণের পক্ষে। আমি নিজেই পারছি না, 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে জল আমাদেরকে কিনতে হয়। একবার যারা জল নিয়ে ভালো বোঝেন, জলের নিয়ে যাদের আইডিয়া আছে, পুরনো পাইপ লাইনে যারা কাজ করে গেছেন অতীতে মিউনিসিপ্যালিটি টাইমে, পুরনো ম্যাপ নিয়ে একবার বসুন এবং পানীয় জলের সমস্যা যেন সমাধান হয় সেই ব্যবস্থা করুন। সেটা যদি না করেন, শুধুমাত্র কলকাতার তাবেদারি যদি করতে থাকেন, তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কলকাতার তাবেদারি করুন, কিন্তু আসানসোলের প্রাপ্য যেটা হক সেটা আগে নিয়ে নিন। তার জন্য লড়াইও করতে হবে মাঝে মাঝে। ক্যালকাটাতে কেএমডিএ বলে বড় সংস্থা আছে, তাদের প্রচুর ফান্ড, তা সত্ত্বেও ক্যালকাটা কর্পোরেশন সবচেয়ে বেশি টাকা নেয়। ইন টার্মস অফ এরিয়া আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতার চেয়ে বড়। জনসংখ্যায় কলকাতা বড় হতে পারে, কিন্তু এরিয়ার যদি আসানসোল কর্পোরেশনের এরিয়া দেখেন সেটা ক্যালকাটার চেয়ে বড়। তাহলে এখানে অর্থ আসবে না কেন? শুধু কলকাতায় ধমক দিয়ে দেবে বা আপনারা চুপ করে যাবেন? কেন গিয়ে লড়বেন না? যে রেভিনিউ যাচ্ছে আপনাকে দিতে হবে টাকা। এটা যদি না করেন তাহলে আগামী দিনে আসানসোলের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এটাই আপনাদের মাধ্যমে জনগণের সঙ্গে এবং পৌর নিগমের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আজকে প্রেস মিট ডেকেছি। এই কপিগুলো যদি আপনারা চান যে আমরা দিতে পারত, প্রাক্তন মেয়র আজ এক সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি অভিযোগ করেছেন যে বর্তমান পৌরসভা এখন জল দিতে ব্যর্থ। ঠিক আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বলার কিছু নেই, কারণ ওটা মানুষ করবে। কে আমি বলে দিলাম না, আমি বর্তমান মেয়র বললাম না, প্রাক্তন মেয়র বললো না, কোনো বিজেপি নেতা বললো না, তৃণমূল নেতা বললো, বলে লাভ নেই। মানুষ বলবে। যেখানে কলের লাইন আছে, কর্পোরেশনের কলের লাইন যেখানে আছে, মানুষ জল পাচ্ছে। আরেকটা অভিযোগ, যেভাবে পরিকাঠামো থাকা দরকার জল নদী থেকে তোলা, সেই পরিকাঠামো পাইপ লাইন কোনো কাজ হয়নি, যার ফলে প্রত্যেক এলাকায় কিন্তু জলের সমস্যা সৃষ্টি হয়েছে। তো এটা মানে বলার শোভনীয় নয়, কারণ আমি চেয়ারে বসে আছি, উনি চেয়ারে ছিলেন, কাঠামোটা তৈরি করে গেছেন এবং উনি খুব ভালোভাবে জল চালিয়েছিলেন, এটা জানি। তখন সে ট্রাক্টর কলকাতা দিল্লি থেকে ট্রাক্টর জল ট্যাঙ্কার নিয়ে এসে জল চালান। তো আমি কারোর ভেতে বলছি না। আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে, যেহেতু আমাদের গরমের টাইমটাতে বৃষ্টি একদম নদীতে জল ছিল না, জলে একটু প্রবলেম হয়েছিল। তারপর মোটামুটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যেখানে কর্পোরেশনের লাইন আছে জল মানুষ পাচ্ছে। হয়তো কোথাও যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কাজ চলছিল, বিভিন্ন জায়গায় পাইপ লাইন ফেটে যাচ্ছিল, সেখানে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে। উনি বলছেন জলের স্রোত থেকে জল তো নেওয়া হয় না, জল নদীতে প্রায় 300 ফুট ডিপ করে সেগুলো পাম্প হাউস বানিয়ে জল তোলা হয়। সেই পরিকাঠামোটা কেন হচ্ছে? এবং ঘুরে দেখে একবার কোশ্চেনটা ও যখন বলেছে, একবার সবাই সাংবাদিক দিকে বলবো ওখান থেকে দেখে আসা, যে ওখানে নিচে আছে না জলটার উপরে আছে। দেখে এলে বোঝা যাবে সত্যি কথা না মিথ্যে কথা কি আছে। আর উনি আচ্ছা বলুন, শীতকালের থেকে প্রিপারেশন নিতে হয়, পাইপ লাইন করতে জ্যাম আছে কোথায়, এগুলো কিছু বানাচ্ছিল আমার খারাপ। একদম নিশ্চিত তাকে বলবেন। আপনাকে ধন্যবাদ। যদি সুযোগ পান আপনি আবার কাজ করবেন এখানে বসে, তখন আপনি জল চালিয়ে দিবেন ভালো করে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।